শ্রাবণী, আপনি কি গেস্ট? জি হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। সত্যি? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না। আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? সেটি ঘাবড়ে গেল শ্রাবণী রেগে যাওয়া দেখে। এই না না, আমি এমন ভাবিনি। আসলে বাংলাদেশ থেকে এসেছেন শুনে অবাক হয়েছে একটু। শ্রাবণীর প্রতিক্রিয়া দেখালো না। আপনি কে? সেটি এবার সোজা হয়ে দাঁড়িয়ে খুবই নম্রভাবে বলল। আমি আদিল শেখ। শ্রাবণী বিরক্ত। এইটা কোনো কথা? এক নাম কয়বার শুনবে সে? আস্ত হাবাতো লোকটা। সে তো একবার বলেছেন। আমি জানতে চেয়েছি এই বাড়ির সাথে আপনার সম্পর্কটা কেমন। দুঃখিত, বুঝতে পারিনি। আমি আহিরের বন্ধু, আবার বলতে পারেন কলিগ। আমরা একই অফিসে জব করি। আপনিও ইঞ্জিনিয়ার? জি হ্যাঁ। ও। আপনার এই বাড়ির সাথে সম্পর্ক কেমন জানতে পারি? মানে বাংলাদেশ থেকে এসেছেন তো, তাই জানতে চেয়েছি। আমি ঝুমির আত্মীয়। ঝুমি? আপনি বাবুদের আকিকা অনুষ্ঠানে এসেছেন? জি জি। বাবুদের আম্মুর নাম ঝুম। আমি আদর করে ঝুমি ডাকি। ও বাংলাদেশি। হ্যাঁ, আবার মনে পড়েছে। দুঃখিত, ভুলে গিয়েছিলাম। আরে কোনো ব্যাপার না। শ্রাবণী কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে তাকালো। দুঃখিত, আমি ওভাবে বলতে চাইনি। আপনি দয়া করে ভুল বুঝবেন না। শ্রাবণী ছেলেটিকে ভয় পেতে দেখে খিলখিলিয়ে হেসে দিল। আদিল নামের ছেলেটি কথায় কথায় ঘাবড়ে যায়, তাকে ভয় পায়। এই বিষয়টি দারুণ মজার লাগলো শ্রাবণীর কাছে। আদিল অবশ্য ওই হাসি দেখে কুপকাত ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ধুর মিয়া, ভয় পাচ্ছেন কেন? আমি কিছু মনে করিনি। আমি ভেবেছিলাম। বাকিটুকু শেষ করার আগে ভারী গলার স্বর ভেসে এলো। তুমি এখানে কি করছো শ্রাবণী? আকস্মিক আহিরের এইভাবে বলায় শ্রাবণী হক চকিয়ে গেল। কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই আবারও আহির বলে উঠল। ভেতরে যাও। আহিরের চোখ মুখে অন্যরকম কিছু একটা হয়েছে বুঝে শ্রাবণী কথা বাড়ল না, চুপচাপ কেঁচে পড়লো। শ্রাবণী বাড়ির ভেতর প্রবেশ না করা পর্যন্ত আহির এক দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্রাবণীর দৃষ্টির আড়াল হওয়ার পর পরে আহির আদিলের পানে তাকিয়ে পড়ল। এখানে কি ওর সাথে কি কথা বলছিলে? আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখে কথা হলো। তাছাড়া মেয়েটি ভীষণ সুন্দর, বুঝতেই পারছো, বিয়ের বয়স হয়েছে। আহির চোখ ছোট ছোট করে তাকালো আদিলের দিকে। বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে আছে তার। ওর কথা ভুলে যাও। কেন? ওনার বিয়ে হয়ে গেছে। কি? বড়ই দুঃখ পেল আদিল এই কথায়। শ্রাবণী নামের মেয়েটিকে তার সত্যি দারুণ লেগেছিল। ছেলেটা কথা বাড়লো না আর মন খারাপ করে চলে গেল। আহিরও ওর যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে বকলো বেশ কিছুক্ষণ। ওহ, আপুর বিয়ে হয়েছে? আমি তো জানতামই না। আহিরও আদিলের সব কথাই ঝুম শুনেছিল। শুরুতে তার খটকা লেগেছিল। তাছাড়া সেদিন রাতে যখন আহির আর শ্রাবণী বাড়ি ফিরল তখন অনেক রাত। তখন ঝুম তাদের দেখে ফেলেছিল, ভেবেছিল আহিরকে প্রশ্ন করবে, কিন্তু এত কিছুর মাঝে আর হয়ে ওঠেনি। আহির ঝুমকে দেখে অপ্রস্তুত হলো, কি বলবে বুঝতে পারল না। কি ভাইয়া, কি কাহিনী? আহির নার্ভাস হলেও বুঝতে দিল না ঝুমকে। দেখা যাবে কি না কি ভেবে উল্টো পাল্টা কাজ করে তাকেই ফাঁসিয়ে দিবে, তখন মুসিবত বাড়বে বই কমবে না। কিসের কি কাহিনী? ও এখন বুঝতে পারছেন না ওনাকে মিথ্যে কেন বললেন? কারণ ও ভালো ছেলে না। তাই? হুম। তা কি করেছে উনি? আরে ভাবি, আপনি বুঝতে পারছেন না। আমার বন্ধু, আমি তো জানি কে কেমন হবে। ও ভালো হলে আমি আপনাকে বলতাম। ঝুম জোহরির চোখে কিছুক্ষণ পরখ করে নিল আহিরকে। আহির ঝুমের ওভাবে তাকানো দেখে ঘাবড়ে গেল। এইদিক ওইদিক তাকিয়ে হঠাৎই বলে উঠল, আপনি বাইরে কি করছেন? আপনার ছেলে মেয়ে কোথায়? আর আপনার জামাই আপনাকে একা ছাড়লো? ঝুম ওর কথায় বিন্দুমাত্র পাতা না দিয়ে শাড়ির আঁচল হাওয়ায় উড়িয়ে দিয়ে যেতে যেতে বলল, মাঝে মাঝে জামাইকে ছাড়া ঘুরে বেড়াতে হয়, নয়তো অনেক কিছুই চোখে পড়ে না। অতঃপর আহিরকে হতভম্ব অবস্থায় রেখে সে চলে গেল। আহির মুখে হাত রেখে চেপে শুধু দেখেই গেল ঝুম নামের ভয়ানক রমণীকে। আজ হঠাৎ ছায়ানের জন্য ভীষণ মায়া হলো। আহারে বেচারা, এই মেয়ের চোখ ফাঁকি দিয়ে আদৌ সে কি কিছু করতে পারে? আহির খুব জানতে ইচ্ছে করলো। আকিকা দিয়ে বাচ্চাদের নাম রাখা হলো এবং একই সাথে বাচ্চাদের চুল ফেলে সেই চুলের সমান দান সদকা দেওয়া হলো। আগত অতিথিদের আপ্যায়নও করা হলো খুবই গুরুত্বের সাথে। প্রত্যেক বাচ্চাদের দোয়া ও উপহার দিয়ে গেল সবাই। সায়ান ঝুমের বড় ছেলের নাম রাখা হলো জারিয়ান রেহমান আনসারি, মেজ ছেলের নাম রাখা হলো জাবিয়ান রেহমান আনসারি ও ছোট মেয়ের নাম রাখা হলো সাইয়ারা রেহমান আনসারি। দুই ছেলের
নাম তাদের মায়ের সাথে মিলিয়ে রাখা হলো এবং মেয়ের নাম সায়ানের সাথে তার নামের সাথে মিল রেখেই রাখলো। ঝুম লক্ষ্য করেছে সায়ান দুই ছেলের থেকে মেয়েকে একটু বেশি আদর করে। বাবারা মেয়েদের বেশি ভালোবাসে কিনা তাই হয়তো সায়ানও তার মেয়েকে দেখলে মাঝে মাঝে মনে হয় সেও যদি একটু ভালোবাসা পেত তার বাবার, তাহলে কি খুব বেশি ক্ষতি হতো। অনুষ্ঠান পুরোটার সময় ঝুম আর চোখে আহির শ্রাবণীকে দেখে গিয়েছে। মনে মনে ভেবে নিল শ্রাবণীকে তার সাথে পাকিস্তানে স্থায়ীভাবে রেখে দিলে কেমন হয়। সেদিনের মতো সে চুপ থাকলেও পরদিন এই একই কথা মেহেরুন্নেসা ও আহিরের মায়ের কাছে বলল। তারা বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখলেন শ্রাবণী খারাপ মেয়ে না, দেখতে শুনতেও ভালো, শিক্ষিত মেয়ে। আহির ও শ্রাবণীর মাঝে সম্পর্ক বেশ ভালো, সুতরাং তারা ভাবলো মিসেস বিথির সাথে এ ব্যাপারে একবার কথা বলে দেখবেন। ছেলে মেয়ের গানে যাওয়ার আগে বাবা মার অনুমতি নেওয়াটা জরুরি। শ্রাবণীকে যেমন তাদের পছন্দ হয়েছে তেমনি আহিরকেও তো মিসেস বিথির পছন্দ হতে হবে। ঝুম যদিও নিশ্চিত ছিল আহিরকে মিসেস বিথি মেনে নেবেন, তবুও বড়দের সিদ্ধান্তকে সে সম্মান জানিয়ে চুপ রইল। এরপর তারা মেয়ে মহল মিলে মিসেস বিথির কানে কথাটি তুলল। সে এক কথায় রাজি হয়ে গেলেন। আহিরের মতো ছেলেকে বারণ করার মতো বোকা সে নয়। আহির লাখে একটা ছেলে, এমন ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পারলে সে নিশ্চিত হবেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন ছেলে মেয়েকে বলে দ্রুত শুভ কাজ সেরে ফেলবেন, কারণ মিসেস বিথির বাংলাদেশে ফিরে যাওয়ার সময় এসে গিয়েছে। সায়ান যখন এই কথা জানতে পারলো প্রথমে সে বারণ করে দিল। তার মতে আহিরকে না জানি আগ বাড়িয়ে এসব ভাবা বা করা ঠিক হচ্ছে না, কিন্তু ঝুম তার কথায় বেজায় নারাজ। সে কিছুতেই শুনতে চাইল না সায়ানের কথা। ঝুম দেখেছে আহির ও শ্রাবণীর কষ্ট, তারা কতটা সফর করেছে তা ঝুম কাছ থেকে দেখেছে। দুটো ভাঙা মনের মানুষ একে অন্যকে যেভাবে বুঝবে আগলে রাখবে তা অন্য কেউ পারবে না। আর সে আহিরের চোখে শ্রাবণীর জন্য কিছু একটা দেখেছে যা মিথ্যে না। তারা একে অপরের সাথে সময় কাটিয়ে ভালো থাকে, তাহলে সারা জীবন একসাথে থাকলে ক্ষতি কি? সায়ান যদিও ঝুমের চিন্তা বুঝতে পারে, কিন্তু এইসব করা যে ঠিক হচ্ছে না বেচারা সেই কথাটি বউকে কিছুতে বোঝাতে পারল না। কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা যে হিতে বিপরীত হয়ে উঠে মাঝে মাঝে। ঝুম জানতো না হয়তো, তাই তো সে যেমন ভেবেছিল তেমন কিছুই হলো না, উল্টো সব ঘেটে গেল একদম। দুদিন পর এক সন্ধ্যাবেলার ঘটনা। সেদিন সকলে একসাথে বসে নাস্তা করলো। এরপর সায়ানদের দাদা যান সকলের উদ্দেশ্যে বললেন, সকলকে আমার কিছু বলার আছে। যদিও সেখানে উপস্থিত অধিকাংশই জানতো কি বিষয়ক কথা, কিন্তু এরপরও তারা আগ্রহ নিয়ে তাকিয়ে। সায়ান থমথমে মুখে চুপচাপ বসে। তার এসব ভালো লাগছে না। সে হাসপাতালে ছিল, জরুরি তলব করে তাকে আনা হয়েছে। সে ঝুমকে বোঝাতে না পেরে মেহেরুন্নেসাকে বলেছিল, কিন্তু তার মাও তার বউয়ের সাথে হাত মিলিয়ে তাকে পাত্তা দিল না। এমনকি তার বাবা দাদা কেউ তার কথা শুনল না। সে আহিরকে চেনে, এসব কাণ্ডের পর আবারও বাড়ি না ছাড়ে ছেলেটা। আহির, শাওন আর আপনি সমবয়সী। এখন সে এখন 3 সন্তানের জনক, কিন্তু আপনি এখনো বিয়েই করেননি। এতদিন সময় চেয়েছেন, আমরা আপনাকে সময় দিয়েছি, আপনার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি, কিন্তু এবার আপনাকে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। আর কি বলবে বুঝতে পারলো না। হঠাৎ কি এমন হলো যে দাদাজান এই কথা বলছে। সে উচ্চক্রানে তাকিয়ে রইল বাকি কথা শোনার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার বিয়ে দিব, মেয়ে আমাদের পরিচিত। কি? আয়ের বসা থেকে দাঁড়িয়ে পড়লো। তার দুনিয়া হঠাৎই নড়ে উঠলো যেন। চোখের সামনে জোনাকি পোকা উঠছে। তাকে আরো অবাক করে দিয়ে দাদাজান তার পরবর্তী কথাটি বললেন, মেয়ে আমাদের শ্রাবণী। এবার শুধু আহির ও শ্রাবণী ভীষণ অবাক হলো। সে অবাক চোখে চাইলো আহিরের দিকে। আহিরও ঠিক একই সময় তাকিয়ে পড়লো শ্রাবণীর দিকে। দুজনের চোখাচোখি হয়ে গেল মুহূর্তে। আহির সেই চোখে কিছু একটা খুঁজলো, কিন্তু পেল না। শ্রাবণীর দৃষ্টি ফিরিয়ে নিল। আহিরের চোখ ঘুরিয়ে তাকালো ঝুমের দিকে, দেখলো মেয়েটির চোখ মুখ খুশিতে ঝলমল করছে। আহিরের বুঝতে কষ্ট হলো না এই অকাজ কে করেছে। এমন কিছু নিয়েই সেই ভয়ে ছিল। সে এবার সায়ানের দিকে তাকালো। সায়ান শুধু ফুস করে একটি নিঃশ্বাস ছেড়ে ঠোঁট নাড়িয়ে সরি বলল। আহির,
কিচ্ছুই বলল না, শুধু বুক ভর্তি বেদনা নিয়ে অস্পষ্টভাবে একটু হাসলো। অপেক্ষা করলো শ্রাবণী কিছু বলার, কিন্তু শ্রাবণী সেই যে মাথা নিচু করে চুপ করে রইল, আর মাথা তুলো না। আহির তাকিয়েই রইল ওর দিকে। অতঃপর কাউকে কিছু বলতে না দিয়ে সেই মুহূর্তে বাড়ি ছাড়ল। আহির বাড়ি ছেড়েছে বেশ কিছুদিন হলো। আকস্মিক সেই ঘটনার পর বাড়ির পরিবেশ থমথমে, এমন কিছু কেউ আশাই করেনি। সব থেকে বেশি প্রভাব ঝুমের উপর পড়েছে। কেন, কি জন্য আহির এমনটা করলো সে বুঝতে পারছে না। শ্রাবণী অদ্ভুতভাবে একদম শান্ত হয়ে গিয়েছে, কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলছে না। সেদিনের পর আহিরের কোনো খোঁজ কেউ জানে না, কারোর সাথে যোগাযোগ করছে না। আহিরের চিন্তায় তার মা শয্যাশয়ী। এই সব কিছুর জন্য ঝুম নিজেকে দায়ী মনে করছে। মনে মনে ভীষণভাবে ভেঙে পড়েছে সে। সায়ান সব দেখেও শান্ত, তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে সবটা নীরবে দেখে যাচ্ছে শুধু। তার করারও কিছু নেই। সবাইকে আগেই সতর্ক করেছিল সে, কিন্তু কেউ শুনলো না তার কথা। তো এখন যা করার নিজেরা করুক, সে এসবের মাঝে নেই। সায়ান গুরুত্বপূর্ণ কাজ করছিল গভীর মনোযোগের সাথে। ঝুম বাচ্চাদের ঘুম পাড়িয়ে ওর কাছাকাছি গিয়ে দাঁড়ালো। সায়ান দৃষ্টি না তুলেই একইভাবে কাজের মাঝে ডুবে থেকেই বলল, কিছু বলবেন পাখি? ঝুমের চোখ ফিরছে এলো। অপরাধ বোধের কারণে সে কারো মুখোমুখি হতে পারে না আজকাল। মনে হয় যা কিছু হচ্ছে বা হয়েছে সব কিছুর জন্য সে নিজেই দায়ী। সায়ান কাজের ব্যস্ততা দেখিয়ে তাকে এড়িয়ে চলে। সে কাউকে বুঝতে পারছে না যে কিছু করছে তা সবার ভালো কথা ভেবেই করেছে। শ্রাবণীকে সরাসরি বলে সে কখনো রাজি হতো না এই প্রস্তাবে। তাছাড়া কেউ জানুক না জানুক, ঝুম জানে আহিরের মাঝে শ্রাবণীর জন্য কিছুটা হলো অনুভূতি রয়েছে। তাই তো ভেবেছিল বড়দের সাথে কথা বলে যদি কিছু একটা হয়ে যায়, ক্ষতি কি তাতে। ঝুম শব্দ করলো না একটিও। সায়ান এবার মুখ তুলে তাকালো ঝুমের দিকে। মেয়েটা কয়েকদিনের মাঝে একদম মূর্ছে গিয়েছে। চোখের নিচে কালির প্রলেপ, সাথে শারীরিক অবনতি, সব মিলিয়ে কেমন রোগা পাতলা লাগে এখন। বাচ্চাগুলোর জন্য রাতে ঘুমাতেও পারে না। তাছাড়া সায়ানও রাগ দেখি কিছুদিন ধরে দূরে দূরে ছিল ওর থেকে। নিজের এই ব্যবহারে অনুতপ্ত হলো সায়ানের অন্তরাত্মা। ঝুমের মুখপানে তাকিয়ে হঠাৎই বড়ই অসহায় বোধ করলো সায়ান। হাতের কাজ ফেলে দু হাতে কাছে টেনে ঝুমকে নিজের কোলে বসিয়ে দিল। অতঃপর ঝুমের কোমরে হাত রেখে অন্য হাত মাথার পিছে রেখে আরো কাছে টেনে এনে ঝুমের মাথা নিজের বুকের সাথে লাগিয়ে চোখ বন্ধ করিল। হাতটা খুব দ্রুত বিট করছে, কি অত্যাধিক দ্রুত। এতদিনের অস্থিরতা আস্তে ধীরে ঠিক হচ্ছে। মেয়েটা কি যে জাদু করলো তাকে। ঝুম সায়ানের বুকে পড়ে কেঁদেই ফেললো। এত খারাপ লাগছিল এই কয়দিন। কি হয়ে গেল তার জন্য? ভাই কোথায় চলে গেল? ঝুম আকুল হয়ে কাঁদলো। কান্নার ফলে হিচকি তুলে ফেলেছে। নিঃশ্বাসও নিতে পারছিল না মেয়েটি। সায়ান এতক্ষণ কিছু না বললো, এবার বলল, সব ঠিক আছে বিবেচন, শান্ত হন। কিছু ঠিক নেই ডক্টর, আমি সব শেষ করে দিয়েছি। আমার জন্যই হয়েছে সব। সায়ান দীর্ঘশ্বাস ছেড়ে ঝুমের মাথায় হাত বুলিয়ে বলল, কান্না থামান। যা হওয়ার হয়ে গেছে আরিবা। তখন আমার কথা শুনলে এমনটা কখনো হতো না। আমি তো ভাইয়ার কথা ভেবে করেছিলাম। বিশ্বাস করুন, ভাইয়ার চোখে আপুর জন্য অনুভূতি দেখেছি আমি। বিশ্বাস করুন ডক্টর, আমি মিথ্যে বলছি না। আমি জানি। জানেন, ঝুম বুঝতে পারছে না কি জানার কথা বলছে সায়ান, তাই নিশ্চিত হতে প্রশ্ন করল, ভাইয়া আপুকে পছন্দ করে, আপনি জানেন? সায়ান ভারী গম্ভীর গলায় ঝুমের চোখে চোখ রেখে বলল, আহির শ্রাবণীকে ভালোবাসে আরিবা। কি? ঝুম এতটাই অবাক হলো যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। উত্তেজনা তার শরীর কাঁপছে। মৃদু মৃদু সায়ান ফুস করে নিঃশ্বাস ছাড়ল। আমি পূর্ব থেকে অবগত ছিলাম। ঝুম কিচ্ছুই বলল না। ফ্যালফ্যাল করে সে তাকিয়ে রইল শুধু। ভালোবাসে কই, সে তো বুঝতে পারলো না। ভালোই যখন বাসে তাহলে ওভাবে চলে গেল কেন? আমি কিছু বুঝতে পারছি না ডক্টর, দয়া করে আমায় একটু খুলে বলুন সবটা। আমরা দেশে ফিরে আসার পরও শ্রাবণের সাথে আহিরের যোগাযোগ ছিল, সেটা কি জানেন আপনি? হ্যাঁ। পাভেল শ্রাবণের সাথে যা করেছিল দেখতে গেলে তার কিছুটা হলেও কিন্তু আহির যারার সাথে করেছে। তার উপর শ্রাবণের পরিস্থিতি সচক্ষে উপলব্ধি করে ভীষণভাবে ভেঙে পড়েছিল আহির। বারবার নিজেকে দোষ দিত ওই সময়। নিজেকে অপরাধী মনে হতো। যারার সাথে করে অপরাধ শ্রাবণীকে করা শুরুতে অপমান, সবটা নিজের মাঝে দাবিয়ে রেখে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিল। এরপর শ্রাবণীকে কাছ থেকে জানা, অনেকে নিয়ে ভাবা, অন্যের প্রতি সহানুভূতির অনুভব করা, সবটাই ধীরে ধীরে আহিরকে শ্রাবণের দিকে টেনে নেয়। কথায় আছে,
একটি পুরুষ ও একটি নারী দীর্ঘক্ষণ নিজেদের সাথে সময় কাটালে নিজেদের মাঝে আকর্ষণ অনুভব করে। আহিরের ক্ষেত্রেও তেমনটি ঘটেছিল। তার উপর শ্রাবণের প্রতি আহিরের আলাদা টান তো ছিলই, ওনার অতীতের জন্য। শ্রাবণের ব্যাপারটা আমি নিশ্চিত নই, তবে আহিরের অনুভূতি নিয়ে আমি নিশ্চিত ছিলাম, কারণ সে আমাকে এই ব্যাপারে আগেই বলেছিল। ঝুম বাকরুদ্ধ। শান আগে থেকে জানতো সব, তাকে কিছু কেন জানানো হয়নি। সে কি এতটাই পর ওনাদের? ঝুম কষ্ট পেল খুব। তিক্ত অনুভূতির কারণে কথা বলতে পারলো না, কিন্তু চোখ তার বারণ শুনতে নারাজ। সে আপন গতিতে জল গড়িয়ে দিতে লাগলো। সায়ান কিছুই বুঝলো কি না বোঝা গেল না। সে হাত বাড়িয়ে ঝুমের গাল গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে বলল, তখন আপনি প্রেগনেন্ট ছিলেন। আপনি এতটা দুর্বল আর চিন্তিত থাকতেন যে আমাদের সাহস হয়নি এই ব্যাপারে আপনার কাছে কিছু বলার। তবে আহির শীঘ্রই আপনাকে সব বলতো। বলতো? সত্যিই কি বলতো ডক্টর? মানে কি বলতে চান আপনি? ভাইয়ার যদি আমাকে বলারই থাকতো তাহলে আজ দুপুরে কেন এড়িয়ে গেল? সায়ান এবার চমকে উঠল। দুপুরের কথা সে জানে না, কি হয়েছিল। মানে আজ দুপুরে ভাইয়ার কাছে আমি জানতে চেয়েছিলাম, অথচ তিনি খুব নিপুণভাবে ব্যাপারটা এড়িয়ে গেলেন। ভাইয়া বলেনি আমায় ডক্টর, বুঝলাম তার ব্যক্তিগত ব্যাপার তাই, কিন্তু আপনিও তো আমার থেকে সবটা লুকিয়েছেন ডক্টর। ঝুমের কণ্ঠস্বর মিলিয়ে গেল। তার আজ হঠাৎ করে খুব অসহায় লাগলো নিজেকে। সে কি এতটাই বিশ্বাসের অযোগ্য ছিল? পূর্ব থেকে সবটা জানা থাকলে আজ এমন পরিস্থিতি কি আসতো? শায়নের বুঝতে সমস্যা হলো না ঝুম তাদের ভুল বুঝছে, তাই ব্যতিব্যস্ত হয়ে পড়লো সে। বিবেচান, আপনি ভুল বলছেন আমাকে। আমি আপনার থেকে কিছু লুকাইনি। আহির কেন আজ এড়িয়ে গিয়েছে আমি জানি না, কিন্তু আপনাকে জানানোর কথা নিজে আমাকে বলেছিল। হয়তো কিছু একটা ভেবে বলেনি, কিন্তু আপনি আমাদের ভুল বুঝবেন না দয়া করে। আমি ভেবেছিলাম যার ব্যাপার সে আপনাকে নিজের থেকে বললেই ভালো হবে। তাছাড়া আপনি তো জানেন আপনাদের মাঝে আমি কখনোই কথা বাড়াই না। ভাইয়ার সাথে আপনার যোগাযোগ হয় তাই না? শায়ন এই পর্যায়ে এসে মিয়ে গেল। মুখটা কাচুমাচু করে ইতি উতি করে নিজেকে লুকানোর চেষ্টা করলো, কিন্তু ঝুমের জহুরি নজর এড়িয়ে নিজেকে বাঁচাতে পারলো না। বলুন ডক্টর। মানে শুনছি, বলুন। শায়নের মতো পুরুষ বউয়ের ভয়ে কথা বলতে পারছে না। এই কথা অন্য কেউ জানতে পারলে তার মান ইজ্জত কি থাকবে? থাকলে থাকুক, নয়তো না থাকুক, লাগবে না। সত্যি তো এটাই, শায়ান তার বুকে ভয় পায়। কি? হয়। ঝুম ফুস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। শায়ানের কোল থেকে শায়ান চোরা চোখে দেখলো সব, কিন্তু প্রতিবাদ করার সাহস করলো না। আপনাদের কাণ্ডজ্ঞান দেখে আমি ভীষণ হতাশ ডক্টর। ছোট চাচি শারীরিকভাবে ভেঙে পড়েছে, এটা দেখেও আপনি চুপ করেছিলেন, আশ্চর্য। শান মৌন থাকায় উত্তম বলে মনে করলো, তাই উত্তর করলো না, মাথা নিচু করে বসে রইল। তা সেই মহারাজা আছেন কোথায় এখন? ওর অফিস কোয়ার্টারে। কি? কিন্তু ওনার অফিসে তো খোঁজ নেওয়া হয়েছিল, তারা যে বলল ভাইয়া অফিস থেকে ছুটি নিয়েছে। তাহলে কিভাবে কি? আহির অফিস থেকে বছর 2 আগে ফ্ল্যাট পেয়েছিল, যেটা সে ব্যবহার করতো না, তাই কাউকে জানায়নি কখনো। ঝুম চোখ ছোট ছোট করে চাইলো শায়ানের দিকে। ফোন লাগান ওনাকে। আচ্ছা। শায়ান তার সামনে রাখা টেবিল থেকে ফোনটি তুলে কল লাগালো আহিরকে। রিং বাজতে বাজতে একসময় ফোনটি কেটে গেল। শায়ান আবারও কল লাগালো। এবার দুবার রিং বাজার সাথে সাথে কলটা ধরে ফেললো ওপাশ থেকে। শায়ান ফোন লাউডে দিয়ে পুনরায় টেবিলের উপর রাখলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে আহির? ফোন ধরতে দেরি হলো কেন? সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, চিন্তা করো না। ফোন সাইলেন্ট মোডে ছিল বলে খেয়াল করিনি, দুঃখিত। তোমরা কেমন আছো? ওখানে সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এখানে পরিস্থিতি আগের মতোই। ও আহির, হুম। ঝুম আপনার সাথে কথা বলতে চায়। অপর পাশ থেকে পরপর দীর্ঘশ্বাসের শব্দ এলো শুধু। জেনে ফেলেছে সব? হুম এখন কি তোমার পাশে? হুম ওপাশ থেকে পিনপতন নীরবতায় ছেয়ে গেল সব। ভাইয়া? আহির কখনোই এই ডাককে এড়িয়ে যেতে পারে না। যত যাই হোক ঝুমের জন্য তার সম্মান স্নেহ কখনোই কমবে না। জি ভাবি, ভালো আছেন? ঝুম হঠাৎ তার গলায় ব্যথা অনুভব করলো। কান্নাগুলো যেন গলায় পাক লাগিয়ে চেপে বসে আছে। ভালো নেই ভাইয়া আমরা কেউ। আপনি আপনার ভাইয়ের মতো তো পাশান না, তাহলে কিভাবে এমন করলেন?
না হয় আমরা একটা ভুল করেই ফেলেছি, আপনি বললেই হতো, কিন্তু তাই বলে যোগাযোগ বন্ধ করে কি ঠিক করেছেন আপনি? এটা কেমন বাচ্চামো ভাইয়া? আপনাকে ভীষণ মনে পড়ে আমাদের। ফিরে আসুন ভাইয়া, বাচ্চারাও একা হয়ে গিয়েছে। শান্ত হন ভাবি, নয়তো আপনার স্বামী আমাকে গুলি করে দেবে আপনাকে কাঁদানোর অপরাধে। ঝুম নাক টেনে টেনে চোখ ছোট ছোট করে সায়ানের দিকে তাকালো। সায়ান কিচ্ছু বলল না, বরং গম্ভীর মুখ করে ঝুমকে দেখে গেল। আসবেন কবে ভাইয়া? আর কিছুদিন যাক ভাবি, তারপর দেখা যাবে। আমাকে কেন বললেন না একবার ভাইয়া? আমি কি এতটাই পর ছিলাম? বুঝিয়ে বলে কি বুঝতাম না? আহির চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ঝুমকে বোঝানোর মতো করে বলল, আপনি পর না ভাবি, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আমি আপনাকেই আগে বলতাম, কিন্তু তার আগে সায়ান ধরে ফেলেছিল। তাহলে সেদিন কেন বললেন না? সেদিন আপনাকে বললেও কি আপনি আমাকে বুঝতেন ভাবি? আপনি যেটা দেখেছেন বা শুনেছেন তা নিয়ে অনেক খুশি, বেশি খুশি ছিলেন। আমি বুঝিয়ে বলতেও আপনি বুঝতে চাইতেন না, বরং এমন কিছু করতেন যাতে শ্রাবণীর ওপর প্রভাব পড়তো। ঝুম জানে আহির ঠিক বলেছে। সেদিন তাকে বললে হয়তো ঝুম আমরে নিত না। ভাইয়া, হুম। আপু আপনাকে ফোন দিয়েছিল। ফোন? একটা ফোন যদি দিত মেয়েটা, কিছু যদি বলতো, কিন্তু না, সে ফোন দেয়নি। এমনকি সেদিনের পর তাদের আর কথাও হয়নি। না আপু কখনো আপনাকে কিছু বলেনি? ভাবি, শ্রাবণীর মনে আমার প্রতি কোনো অনুভূতি নেই। ওর চোখে আমি কেবলমাত্র একজন বন্ধু, খুব ভালো বন্ধু। আর আমি সেই বন্ধুত্বের জায়গাটি হারাতে চাইনি বলেই সেদিন পালিয়ে এসেছিলাম। কিন্তু ভাইয়া, এমনও তো হতে পারে যে আপু চাইছে কিন্তু বলতে পারছে না। হয়তো আপনাকে ভুল বুঝছে আপনার ওভাবে চলে যাওয়ার কারণে। কিছু মানুষের চোখ মনের কথা বলে দেয় ভাবি, শ্রাবণীও তেমন একটি মানুষ। আমি কখনো ওর চোখে নিজের জন্য কোনো অনুভূতি দেখিনি। আপনার কাছে অনুরোধ, আপনি এই বিষয়ে শ্রাবণীকে কিছু বলবেন না। সে না হয় বললাম না, কিন্তু ভাইয়া আমার মনে হচ্ছে আপনি এবার ভুল ভাবছেন। কেন যেন মনে হচ্ছে আপুও আপনাকে চায়। ঝুম উত্তেজিত হয়ে পড়লো, তার কণ্ঠস্বর কাঁপছিল। ওর এভাবে বারবার জোর করে সায়ন রেগে গেল। মেয়েটা একবার গোলমাল করে শান্তি পায়নি নাকি? আবার শুরু করেছে। সে এবার কিছুটা রাগ নিয়ে বলল, অনেক হয়েছে আরিবা, আপনি এবার থামুন। আহিরের ব্যাপার আহিরকে বুঝতে দিন। আপনার এই ব্যাপারে একটি কথা বলবেন না। কিন্তু ডক্টর আমার কথা বোঝার চেষ্টা। ঝুমকে সম্পূর্ণ বাক্য শেষ করতে না দিয়ে সায়ান ধমক দিয়ে বলল, এনাফ ইজ এনাফ আরিবা, আর কোনো কথা না। ঝুম পাথর নানে তাকিয়ে রইল, একটি কথাও বলল না। শুধু তাকিয়ে আগুন চোখের সেই সায়ানকে দেখে নীরবে চলে গেল বাচ্চাদের কাছে। সমস্যা কি তোমার সায়ান? হুটহাট রেগে যাও কেন? ওনার উপর এভাবে চেঁচানোর কোনো মানে আছে? বেশি বেশি করলে না? শান উত্তর করলো না, বরং টেবিলের উপর দুই হাত পুনুই রেখে মাথা চেপে ধরল। কয়েকদিনের কাজের চাপ, বাড়ির অশান্তি, সব মিলিয়ে সায়ান ডিস্টার্ব ছিল খুব, যার ফলস্বরূপ মাত্র হওয়া ঘটনা ঘটিয়ে ফেলল। পরে কথা বলবো তোমার সাথে, রাখছি। অপর পাশের মানুষটির কথা শোনার প্রয়োজন বোধ করলো না সায়ান। তার আগে খট করে কল কেটে দিল। অতঃপর ওভাবেই বসে রইল বেশ কিছুক্ষণ। মনে মনে বেশ অনুতপ্ত হলেও যা করার করে ফেলেছে। ঝুমকে সে না চাইতেও কষ্ট দিয়ে ফেলেছে। এখন কি করবে মাথায় আসছে না। বসে বসে নানা রকম চিন্তা ভাবনার পর উঠে দাঁড়ালো সায়ান। ঝুমের কাছে ক্ষমা চেয়ে শাস্তি চেয়ে নেবে, তাও ঝুমকে কষ্ট পেতে দিতে নারাজ সে। কিন্তু তার চিন্তা এক বালতি পানি ঢেলে দিয়ে ঝুম ঘুমিয়ে গেল। শান ভীষণ হতাশ। আরও একটু আগে এলে কি ঝুমকে পেত। ঝুম রোজকার মতো শুয়ে নেই, বরং বেডের এক সাইডে গিয়ে শুয়ে আছে। তারপর তাদের 3 বাচ্চা, এরপর এবং সায়নের জন্য জায়গা রাখা। কিন্তু অন্যান্য দিন দৃশ্য ভিন্ন থাকে। বাচ্চাদের জন্মের পর তাদের বেড বদলে আকারে বড় 5 জনের আরামে ঘুমাতে পারবে এমন বেড নিয়ে আসে সায়ান। এবং তখন থেকে সায়ান ঝুমের ডান পাশে ঘুমোয়, আর বাচ্চারা ঝুমের বাম পাশের। বেডের 3 পাশে উঁচু করে বাউন্ডারি টানা বলে বাচ্চাদের পড়ে যাওয়ার ভয়ও থাকে না। এতদিন নিজের সাথে রেখে অভ্যাস করে আজ কিনা এত দূরে গিয়ে ঘুমিয়েছে। সবটা কি তখনকার আচরণের জন্য? এসব কি মানা যায়? সায়ান ভারী বিরক্ত। এখন বাচ্চাদের নাড়লে ওরা উঠে যাবে, আর একবার ওরা উঠে গেলে ঝুমের আর ঘুম হবে না। তখন না আবার আরও বেশি রেগে যায় মেয়েটা। অজ্ঞতা কোনো উপায় না পেয়ে আজকের রাত্রিটি সে ঝুমবিহীন ছটফটিয়ে কাটালো। আমার আপনাদের কিছু বলার ছিল।
সকলে রাতের খাবার খেতে টেবিলে উপস্থিত হলে শ্রাবণী ধীর ও নরম স্বরে কথাটি বলল। শায়নের দাদাজানের মুখভঙ্গি গম্ভীর। ৮০ বছরের মুরব্বী গোছের লোকটি নুরানি মুখায়বের দিকে তাকালে মন থেকে সম্মান করতে ইচ্ছে করে। শ্রাবণী সকলের উপর কথা বলতে পারলেও এই লোকটির সামনে তাকে অসম্মান করার মতো কোনো কথা বলতে পারবে না। কিন্তু এছাড়া যে এই মুহূর্তে কিছু করার নেই তার। দাদাজান, আমি দুঃখিত। শায়নের দাদাজান নরম চোখে চাইল শ্রাবণীর দিকে। আপনি দুঃখিত বলছেন কেন শ্রাবণী? বরং আমাদের আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। যা কিছু হয়েছে এতে আপনার কোনো দোষ নেই। আমাদের আরও ভালোভাবে জেনে বুঝে আপনাদের সামনে প্রস্তাব রাখা উচিত ছিল। দাদাজান, দয়া করে এভাবে বলবেন না। আমি লজ্জিত সব কিছুর জন্য। তাছাড়া আমি অন্য ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। সকলে কৌতূহলী চোখে তাকিয়ে জানতে চাইল কি ব্যাপারে। মিসেস বিথি থমথমে চেয়ারে বসে আছেন। সে এখানে আর এক মুহূর্ত থাকতে রাজি নয়। তার মেয়েকে অপমান। আইর ছেলেটিকে সে যতটা ভালো ভেবেছিল ততটাও ভালো নয়, আস্ত বজ্জাত। শ্রাবণী মায়ের মুখের দিকে তাকিয়ে একবার আবারও দাদাজানের দিকে তাকিয়ে বলল, আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি। টিকিট কেটে ফেলেছি। আগামী পরশু রাত 8টায় ফ্লাইট। কি? ঝুম খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। তার বিশ্বাস হচ্ছে না শ্রাবণী তাকে না জানি এতবার একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেখানে বসা প্রত্যেকেই ভারী অবাক, এত দ্রুত, তাও কাউকে কিছু না বলে। এর পেছনে কারণটি সবারই জানা, তবুও মানতে নারাজ। শ্রাবণী ঝুমের দিকে অসহায় চোখে তাকিয়ে সে বলতে পারলো না এই সিদ্ধান্ত তার মায়ের। সে তো আরও কিছুটা অপেক্ষা করতে চেয়েছিল। দাদাজান নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাদের সাথে যে আচরণ করা হয়েছে তাতে কিছু বলার মুখ নেই আমার। যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তখন তো আর কিছু করার নেই। তবে আরও কিছুদিন থেকে গেলে খুশি হতাম আমরা। আমার আচরণের জন্য আমি দুঃখিত। কোনো ব্যাপার না, নিন খাবার শুরু করুন। এসব কি হচ্ছে আপু? তোমরা চলে যাবে, আমায় আগে কেন বলে না? খাবার শেষে যে যার রুমে চলে গেল। ঝুম নিজের ঘরে না গিয়ে শ্রাবণীদের সাথে তাদের ঘরে চলে আসে। এসেই অস্থিরভাবে কথাগুলো বলে ওঠে। ঝুমের মনে হচ্ছে তার একটা সিদ্ধান্ত সবকিছু এলোমেলো করে দিয়েছে। তার জন্য এসব কিছু হচ্ছে। ঝুমি, শান্ত থাক। শান্ত? আন্টি তুমি তো কিছু বলো আপুকে। মিসেস বিথি ঝুমের অস্থিরতা দেখলেন। মেয়েটা পারলে কেঁদে দিত এখনই। তিনি ঝুমকে হাত ধরে পাশে বসিয়ে বললেন, আমি বলেছি যাওয়ার কথা। তুমি? কিন্তু কেন আন্টি? দেখ মা, এটা তো শ্বশুর বাড়ি। আমরা কতদিনই বা এখানে আর থাকবো। তাছাড়া যা হয়েছে তুই তো বুঝতেই পারছিস, আমাদের এখানে আর থাকা ঠিক হবে না। কিন্তু আন্টি আমায় একবার বলতে পারতে, এভাবে সবাই কেন পর করে দিচ্ছ আমায়? ঝুম এবার কেঁদে দিল। মিসেস বিথি বেশ কিছু বললেন না, বরং ঝুমকে টেনে বুকে মাথায় হাত বুলিয়ে দিলেন। মেয়েটি তার প্রিয় বান্ধবীর শেষ চিহ্ন। কতগুলো দিন তাদের সাথে থেকেছে, কখনো সে নিজের ছেলে মেয়েদের থেকে কম মনে করেনি। অথচ সেই মেয়েটিকেই মন চাইলেই তারা দেখতে পারবে না। ভাগ্যের কি নির্মম পরিহাস। মিসেস বিথিকে ছেড়ে ঝুম শ্রাবণীর সামনে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে শ্রাবণী 2 হাত ধরে বলল, আপু তুমিও কি যেতে চাও? শ্রাবণী মায়ের দিকে এক পলক তাকে মাথা উপর নিচ নাড়িয়ে উত্তর দিল। ঝুম নিজের হতাশা ভরা মন নিয়ে আরও একবার দাঁড়ালো না সেখানে, পা বাড়লো নিজের ঘরের উদ্দেশ্যে। তার শেষ আশাটিও নিভে গেল। তবেই কি আহিরি ঠিক? শ্রাবণী মনে সত্যি আহিরের জন্য কোনো অনুভূতি নেই। অন্যমনস্ক হয়ে ঘরে প্রবেশ করতেই কিছু একটা ধাক্কা লেগে ঝুম সোজা মেঝেতে পড়তে পড়তে বাঁচল। চোখ তুলে দেখলো এক হাত শায়ন আঁকড়ে ধরে আছে। কিছুদিন পূর্বেই তার অপারেশন হয়েছে। এখন যদি পড়ে যেত তাহলে কি হতো ভেবেই ঝুমের গায়ে কাঁটা দিচ্ছে। অদ্ভুত, আপনি তো অন্যমনস্ক কেন? পড়ে গেলে কি হতো জানেন? ঝুম খুব নিখুঁতভাবে হাত ছাড়িয়ে নিয়ে শায়নকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। শায়ন বুঝলো রাগ এখনো পড়েনি। আজ সারাদিনই এসব চলেছে, মানে শায়নকে এড়িয়ে চলা আর কি। শায়ান যে চেষ্টা করেনি তা কিন্তু নয়, ফলাফল শূন্য। শায়ান এক পলক বাচ্চাদের দিকে তাকালো, যারা এখন গভীর ঘুমে। খাওয়ার কিছুক্ষণ আগে সবগুলো ঘুমিয়েছে। শায়ান বুঝতে পারলো ঝুমের আজকে রাতেও ঘুম হারাম হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর ঝুম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। শায়ান এবার
কোনো রিস্ক নিল না, সোজা ঝুমকে কোলে তুলে বেলকনিতে নিয়ে চলল। ঝুম যদিও প্রতিক্রিয়া করলো না, এতে সায়ান ভালোই অবাক হয়েছে। এতক্ষণে তো ঝুমের রেগে চিৎকার করা উচিত ছিল, কিন্তু না, ঝুম শান্ত। সায়ান তাকে বেলকনিতে নামিয়ে দিয়ে বসলো মেঝেতে। পরপর ঝুমকেও টেনে তার কোলে বসিয়ে দিয়ে বলল, জানি খুব রেগে আছেন, সরি বললে মাফ হবে না তাও জানি, তবুও ভীষণ দুঃখিত। আমার ওভাবে কথা বলা উচিত হয়নি। ঝুম তেমন কোনো প্রভাব প্রকাশ করলো না, শুধু ছোট্ট করে বলল, আচ্ছা। সায়ান বিচলিত হলো। ঝুম এমন না, তার রাগ করা উচিত, কান্না করা উচিত ছিল। সায়ানকে বকা দিলেও ঠিক ছিল, কিন্তু তেমন কিছুই করছে না। কেন করছে না? বিবিজান তাকান আমার দিকে, দেখুন আমি দুঃখিত, আর কখনো এমন আচরণ করব না। আপনি আমাকে মারুন, বকুন, যা ইচ্ছে তাই করুন, তাই দয়া করে আমার সাথে আগের মতো আচরণ করুন প্লিজ। ঝুম জড় বস্তুর মতো স্থির হয়ে রইল। আগের মতো? কিন্তু আমি কি আগের মতো আছি সাইয়ান? দেখুন, মোটা হয়ে গিয়েছি আমি, দেখতেও আগের মতো নেই। না উজ্জ্বলতা আছে আর না লাবণ্যতা। বাচ্চারা হওয়ার পর পেটে অনেক দাগও হয়েছে, চুলগুলোও কেমন রুক্ষ অগোছালো। আমি যে আগের মতো নেই আর। সায়ানের হঠাৎ করে বুক কেঁপে উঠল। সে যে কত বড় ভুল করে ফেলেছে তা বুঝতে দেরি করে ফেলল। অনেকগুলো দিন পর আবারও তার বুকে ব্যথা করছে। বিবিজান এসব কি বলছেন? আপনি আগের মতো আছেন, সে একই রকম। নেই, আমি অসুন্দর হয়ে গিয়েছি, তাই তো আপনার আজকাল আমাকে ভালো লাগছে না আর। সায়ান নিজেকে আর ধরে রাখতে পারল না, ঝুমকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। তবুও ঝুম একটু নড়ল না, এমনকি প্রতিক্রিয়াও করলো না। সায়ান ঝুমকে দু হাতের সাথে শক্ত করে ধরে বললাম, আমার আপনাকে পছন্দ, খুব খুব পছন্দ। আমার থেকে সব থেকে সুন্দর মেয়ে আপনি, আমার ভালোবাসা আপনি। আপনি ছাড়া আমি কোনো মেয়ের থেকে তাকিয়ে দেখি না। বিশ্বাস করুন পাখি, আমার কিচ্ছু চাই না। আপনি দয়া করে আগের মতো হয়েছেন, আমি কথা দিচ্ছি আপনাকে কখনো বকা দিব না। আমার আরিবাকে ফিরিয়ে দিন। ঝুম ফুসকে নিঃশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে সায়ানকে জড়িয়ে নিল নিজের সাথে। শান্ত হন, 3 বাচ্চা বাবা হয়েও এমন আচরণ করলে হয়? সায়ান কিচ্ছু বলল না, বরং ঝুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, হারানোর ভয়। এই ভয়ের কথা মনে থাকলে আর জীবনেও বকে বকবে না। ভালো শিক্ষা হয়েছে তার। ভাইয়া? ভালো আছেন ভাবি? জানি না ভাইয়া। কিছু কি হয়েছে ভাবি? ভাইয়া আপুরা বাংলাদেশে ফিরে যাচ্ছে। শ্রাবণী চলে যাচ্ছে কই? তাকে তো একবারও বললো না, একবারও ফোন দিল না। আহির এক বুক কষ্ট নিয়ে হাসলো, নিজের ওপর নিজে তাচ্ছিল্য করলো। সে শ্রাবণী কি হয় যে তাকে জানাবে? ও ভাইয়া এখনো সময় আছে, আপুকে একবার বলুন। আপনি না পারলে আমি বলি, অন্তত মনে আফসোস তো থাকবে না। আবার এখনো কেন যেন মনে হয় আপু আপনাকে আপনার অপেক্ষাই আছে। আহির প্রত্যুত্তর করলো না, উল্টো ব্যস্ততা দেখে কল কেটে দিল। ঝুম ফোনের দিকে তাকিয়ে থেকে দুফোঁটা অশ্রু বিসর্জন দিল। ভালো মানুষগুলো কেন সর্বদা কষ্টের ভাগীদার হয়? কেন তার আপু ভাইয়া এত কষ্ট পাচ্ছে? সময় তার নিজের গতিতে চলতে থাকে, তাকে ধরে রাখার ক্ষমতা কারো নেই। যতই মানুষ টাকা ক্ষমতার বড়াই দেখাক না কেন, সময়ের চক্রে সবাই আবদ্ধ। দেখতে দেখতে শ্রাবণীদের যাওয়ার দিনও চলে এলো। আহির ফোন দিয়ে তার মায়ের সাথে কথা বলেছে। সকলে তার উপর রেগে থাকলেও এখন আর রাগ নেই। সে জানিয়েছে কিছুদিনের মাঝে ফিরে আসবে। মূলত সে শ্রাবণীর মুখোমুখি হতেই চাইছে না, নয়তো দেখা যাবে কিছু একটা করে বসলো, তখন সব ভেস্তে যাবে। শ্রাবণীদের এয়ারপোর্টে দিতে সায়ান, মেহরুন্নেসা ও আহিরের দাদাজান এসেছেন। একে একে বিদায় পর্ব শেষে শ্রাবণীর দৃষ্টি আড়লে চলে গেল। ঘন্টার একের মাঝে শ্রাবণীদের প্লেনটি উড়াল দিল আকাশের বুকে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আহির সেই উড়ে যাওয়া প্লেনটিকেই দেখতে দেখতে উদাস কঞ্চে বলল, কখনো কখনো পাখিকে মুক্ত আকাশে ছেড়ে দিতে হয়। আমিও তোমাকে ছেড়ে দিলাম শ্রাবণী, কিন্তু ভেবো না আমাদের আর দেখা হবে না। অবশ্যই হবে, এবং খুব শীঘ্রই হবে। ঠিক সেই সময় তার ফোনে একটি নোটিফিকেশন এলো। আহির ফোন চোখের সামনে তুলে দেখলো শ্রাবণীর টেক্সট। অপেক্ষায় থাকবো। হ্যালো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশ পাকিস্তান কেমন লাগলো? তবে এরকম গল্প চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং পুতুলদারির সঙ্গে থাকতে হবে। জয় ভাইয়া এবং নয়নিকা আপুর ভয়েসে নতুন গল্প আসছে,
সো সবাই রেডি থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।